আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য ধান খেতের চতুর্থ পর্ব নিয়ে চলে আসলাম। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের গল্প শুরু করা যাক। আব্দুল্লাহ বলতে শুরু করলো আজ থেকে 5 বছর আগেকার কথা। তখন আমি মাদ্রাসার শিক্ষক হইনি, আমি ছিলাম একটি ছাত্র। আমি কোরআন পড়তে খুবই ভালোবাসতাম, তাই আমার সাথে থাকা ছাত্ররা ঘুমিয়ে যাওয়ার পরেও আমি একা একা বসে কোরআন পড়তাম। আমি গভীর রাত অবধি কোরআন পড়তাম বিধায় সকল রুমমেটদের ঘুমের খুবই সমস্যা হতো। তাই আমি পরের দিন থেকে বারান্দায় যেয়ে কোরআন পড়তাম, যেন কারো কোনো সমস্যা না হয়। আমি চাইতাম না আমার কারণে কাউরির ঘুমের সমস্যা হোক। সেভাবে একদিন বসে বসে কোরআন পড়ছিলাম। হঠাৎ করে দেখি কোথা থেকে যেন একটা সাদা কবিতর আমার বারান্দার গ্রিলে এসে বসে পড়ল। বিশ্বাস করবি কি জানি না হুমায়ুন, এর আগে এত সুন্দর কবিতর আমি কখনো দেখিনি। আমি একটি জিনিস লক্ষ্য করলাম, আমি যখন কোরআন পড়া শুরু করি, আমার কোরআন পড়ার তালে তালে সেই কবিতরটি মাথা নাড়াচ্ছে। দেখি মনে হচ্ছে কবিতরটি কোরআন তেলাওয়াত শুনতেই এখানে এসেছে। সেদিনের পর থেকে যেদিনই বারান্দায় বসে কোরআন শরীফ পড়তাম, তখনই কোরআন তেলাওয়াত শোনার জন্য সেই কবিতরটি কোথা থেকে এসে যেন আমার বারান্দায় বসতো। হুমায়ুন, তুই তো জানতিক আমি সেরকম কারোর সাথে কথা বলতাম না, কারণ তুই ছিলি আমার ছোটকালের বন্ধু। তুই তো আমার বিষয়ে ভালো করেই জানিস। এই একাকিত্ব স্বভাবে থাকার জন্য আমি আমার মাদ্রাসার অনেক বন্ধুর সাথে তেমনভাবে কথা বলতাম না। কিন্তু আমি যখন গভীর রাতে কোরআন তিলাওয়াত করতাম আর সেই কবিতরটি আমার কাছে আসে, কেন জানি না তাকে আমার খুব ভালো লাগতো। আমি জানি কবিতর কখনো কথা বলতে পারে না, তারপরেও সেই কবিতরের সাথে আমি একা একা কথা বলতাম। আমি তার কাছে জানতে চাইলাম, কি আজকের দিনটা কেমন গেল তোমার? রাত হতেই কোরআন তেলাওয়াত শুনতে চলে এসেছো। তুই বিশ্বাস করবি কি জানি না হুমায়ুন, তবে আমার কথা শুনে কবিতরটি মাথা নাড়াতো, জানে সে আমার কথাগুলা বুঝতে পারছে। আস্তে আস্তে সেই কবিতরটিকে নিজের বন্ধু হিসাবে মনে করতে শুরু করি, আর সাথে প্রতি রাতে কোরআন তেলাওয়াত শেষ করে কথা বলতে শুরু করি। জানিস হুমায়ুন, আমি একদিন কবিতরটার পাশে বসেছিলাম আর তাকে বলছিলাম, জানো কবিতর, তুমি যদি আমাদের মতো চলাফেরা করতে পারতে, আমি তোমাকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে বেড়াতাম। তুমি অল্প কদিনে আমার খুব কাছের একটি বন্ধু হয়ে গিয়েছো। আমারও ইচ্ছা করে আমি তোমার সাথে ঘুরে বেড়াই, তোমার সাথে কথা বলি, তুমি আমার সাথে কথা বলো। আমি জানি এগুলান সম্ভব না, তারপরেও আমার খুবই ইচ্ছে। এসব বলে আমার কোরআনটা হাতে নিয়ে আমার রুমে চলে আসি আর কবিতরটাকে বলি, আজকের মতো বিদায় বন্ধু, কালকে আবার দেখা হবে। জানিস সুমন, সেদিন রাতেই আমি খুব একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি, আর সে আমায় বলে, আমার নাম আজাদ। জানো প্রিয় বন্ধু আমার, আমি একটি ছোটখাটো জিন সওদাগর। আমার হয়ে কাজ করে 1,00,000 জিন, তারা সকলেই আমাকে মহারাজ বলে। আমি এই কথা শুনে অনেকটাই অবাক হই আর তাকে বলি, তাহলে আমিও কি আপনাকে মহারাজ বলবো? তখন সে বলে, মোটেও না, তুমি আমার বন্ধু, প্রিয় বন্ধু, তুমি কেন আমাকে মহারাজ বলবে? তুমি আমাকে আজাদ না হলে বন্ধু বলে ডেকো। আজকের পর থেকে প্রতি রাতেই তোমার সাথে দেখা করতে আসবো। তুমি আমাকে তোমার ওই মধুর কণ্ঠে কোরআন পড়ে শোনাবে তো? আমিও তাকে কথা দিই, আজকের পর থেকে প্রতি রাতে তোমার জন্য কোরআন পাঠ করব। এভাবে আমাদের বন্ধুত্বর সম্পর্কটা দিনে দিনে অনেক গভীর হয়ে যায়। এখন আজাদ খুব কাছের এবং আপন একটি বন্ধু। এদিকে আব্দুল্লাহর মুখে এসব কথা শুনে তাকে বলি, তুই যদি তার কাছে সাহায্য চাস, সে তো তাকে অবশ্যই সাহায্য করবে। আব্দুল্লাহ আমাকে বলল, হ্যাঁ করবে, কিন্তু আমার আগে দেখতে হবে সেই পরীটি সে আসলে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে। আমি যাব আগামীকাল তোদের ধান খেতে, আমি দেখতে চাই আর পরীটার সাথে কথা বলতে চাই। আমি কথা বলেই বুঝতে পারবো সে আসলে সত্যি বলছে না মিথ্যা বলছে। তারপরেও আব্দুল্লাহর কাছে আরো জানতে চাই, সে মিথ্যা বললে তুই কি করে বুঝতে পারবি সে মিথ্যা কথা বলছে? আব্দুল্লাহ আমাকে বলে, দেখ বন্ধু, মিথ্যে কথা কখনো গুছিয়ে বলা যায় না। অনেকগুলো মিথ্যে একসাথে বলতে গেলে কিছু না কিছু ভুল অবশ্যই হবেই। এসব কথা বাদ দে, তুই এখন বাড়িতে ফিরে যা, আমি আগামীকাল তোর বাড়িতে আসবো। তারপরে দুজন একসাথে মিলে তোদের ধান খেতে যাব, আয়শা পরীর সাথে দেখা করতে। আমি বললাম, ঠিক আছে। আমি আব্দুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাড়িতে চলে আসি, আর পরদিন রাতে আব্দুল্লাহ আমাদের বাড়িতে আসে। আমরা দুই বন্ধু একসাথে হয়ে আমাদের ধান ক্ষেতের দিকে হাঁটা শুরু করি। আমরা ধান খেতে উপস্থিত হয়ে চারিদিকে আয়শা পরীকে খুঁজতে থাকি।
আমি কয়েকবার আয়শা পরীর নাম ধরেও ডাকি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। এখন আমার বন্ধু আব্দুল্লাহ আমাকে বলে, দেখলি তো সেটা একটা ছিল খারাপ পরী। আসলে সে তোর কোনো ক্ষতি করতে চেয়েছিল, কোনো একটি ফাঁদে তোকে ফেলতে চেয়েছিল। যাই হোক, বাদ দে, চল আমরা এখান থেকে এখন ফিরে যাই। তারপরে আমি আর আব্দুল্লাহ আমাদের ধান ক্ষেত থেকে বাড়ির দিকে হাঁটা দেব, তখনই আমার পেছন থেকে আমার নাম ধরে চিৎকার দিল। আমি আর আব্দুল্লাহ পেছনে ঘুরে তাকাই, শব্দটা আসছিল আমাদের ধান ক্ষেতের মধ্যে থেকে। আমি শব্দটা শুনে বুঝতে পারলাম এটা আয়শা পরীরই কণ্ঠের স্বর। তখন আমি আর আব্দুল্লাহ আমাদের ক্ষেতের দিকে দৌড়ে গেলাম। সেটার ভিতরে ঢুকে দেখি আয়শা পরী শুয়ে আছে, তার উপর উঠে বসে আছে অদ্ভুত দেখতে একটি প্রাণী। সে আয়শা পরীকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমি তখন দৌড়ে গিয়েই এসেই সেই অদ্ভুত দেখতে প্রাণীটাকে একটি লাথি মেরেই তার উপর থেকে সরিয়ে দিই। আয়শা পরীর জ্ঞান হারিয়ে যাচ্ছে, তার শরীর থেকে রক্ত পড়ছে। ওই হিংস্র প্রাণীটি আয়শার উপরে খুব বাজেভাবে আক্রমণ করেছিল তাকে ধর্ষণ করার জন্য। আমি এবার লক্ষ্য করি সেই হিংস্র প্রাণীটি মাটি থেকে উঠে দাঁড়ালো। তার চেহারাটা দেখতে ঠিক শিয়ালের মতো, কিন্তু বাকি পুরো শরীরটাই মানুষের মতো। আমি আর আব্দুল্লাহ দেখতে পাই আস্তে আস্তে সেই প্রাণীটি বড় হয়ে গেল, আমাদের থেকেও দ্বিগুণ। সেই প্রাণীটি আমাদের মতোই আমাদের সাথে কথা বলতে শুরু করলো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে লাথি মারলি, আমার শিকারীকে ভোগ করতে দিলি না। তোদের দুজনকে মেরে আমি আমার শিকারকে ভোগ করব। সেই অদ্ভুত দেখতে ভয়ানক প্রাণীটি আমার কাছে এসে আমার গলায় চাপ দিয়ে উপরে উঠে মাটিতে ফেলে দেয়। এটা দেখে আব্দুল্লাহ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আব্দুল্লাহকেও আর এক দিকে ছুঁড়ে মারে। আব্দুল্লাহ একটি গাছের সাথে বাড়ি খায় আর হাতটা ভেঙে যায়। আব্দুল্লাহ ব্যথায় বলে ওঠে, এই আজাদ, কোথায় তুই? তখন দেখলাম আব্দুল্লাহ এটা বলার সাথে সাথেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সে পর্যন্ত পাশে থাকবেন।